দেখতে দেখতে ১৩টা রোজা চলে গেল। তো এইবার অনেকদিন গ্রামে থাকা হচ্ছে আর রোজাগুলো গ্রামে হচ্ছে। তো সবাই মিলে একসাথে দিনগুলো কেমন কাটছে সেই সব কিছু নিয়েই থাকছে আজকের ভিডিওটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন আরও একটি ভ্লগ নিয়ে হাজির হলাম। তো আমি যেহেতু এখন গ্রামেই আছি, তো গ্রামের ভ্লগই আপনারা দেখতে পারবেন কিছুদিন। তো এইবার পুরো রোজার সময়টাই আমার গ্রামে থাকা হচ্ছে। তো দেখতে দেখতে ১৩টা রোজাও শেষ হয়ে গেল। তো সবাইকে নিয়ে রোজার দিনগুলো মোটামুটি ভালোই যাচ্ছে। তো আপনাদেরও কি অবস্থা, সবার রোজার দিনগুলো কেমন কাটছে? অনেক বছর পর পরিবারের সবার সাথে রোজাগুলো কাটাতে পারলেও এবার আলিশার বাবার সাথে আর রোজাগুলো কাটানো হয়নি। তো সেই দিক থেকে একটু খারাপ লাগলেও কিছু করার নাই। তো পরিস্থিতির কারণে সব কিছুই মেনে নিতে হচ্ছে। এইবার গ্রামে এসে আপুদের বাসায় বেশি থাকা হচ্ছে, কারণ আলিশা তার নানুর বাসায় বেশি থাকতে চাচ্ছে না, খালামণির বাসায় থাকতে চাচ্ছে। কারণ এখানে তার দুইটা বোন আছে, তাদের সাথে সারাক্ষণ খেলাধুলা করেই সে আনন্দের সময় কাটায়, তার জন্য এদের ছাড়া একদমই থাকতে চাচ্ছে না। তো যখন আমি গ্রামে যাই তখন সে এমন ঝামেলা করে যে আবারও এখানে আসতে হয়। এইভাবে আসা যাওয়ার ওপরেই আমাদের দিনগুলো কাটছে। তো এই ভিডিওটা ছিল বেশ কিছুদিন আগের, রোজার ২-১ দিন আগের ভিডিও। তো আমার আর শেয়ার করা হয়নি, কারণ গ্রামে আসার পর রোজা রেখে তারপরে সব বাবুদের সামলিয়ে সব ভিডিওগুলো এডিট করতে আমার একটু কষ্টই হয়ে যাচ্ছে। তার কারণে আমি নিয়মিত আর ভিডিও আপলোড দিতে পারছি না। তো অনেকগুলো ভিডিও আমার রেডি হয়ে আছে, কিন্তু সময়ের অভাবে আমার এডিটও করা হচ্ছে না আর আপলোডও দেওয়া হচ্ছে না। তাই ভাবলাম যে আজকের ভিডিওটা একটু আপলোড দিয়ে নিই। তাই এখন আমি ইফতারির পরে বসে বসে ভয়েস দিচ্ছি। লাস্ট কিছুদিন ধরে এত বেশি গরম পড়ছে যে গরমে রোজাগুলো রেখে একটু ইফতারির পরে অনেক কষ্টই হয়ে যায়। তাই জন্য আর ভয়েস দেওয়ার একদমই ইচ্ছা করে না। এই ভিডিওটা এডিট করছি ২-৩ দিন হয়ে গিয়েছে, তো ভয়েস দেওয়া হচ্ছিল না, তার জন্য আর আপলোডও দেওয়া হচ্ছিল না। তো আজকে ভাবলাম ভয়েসটা দিয়ে আজকে আপলোড করে দিই, কারণ মেমোরি আমার একদমই ফুল হয়ে গিয়েছে। কারণ আমি তো ভিডিও তেমন আপলোড দিচ্ছি না, আর তার কারণে মেমোরিটা একদমই ফুল, আর কোনো ভিডিও করা হচ্ছে না নতুন করে। তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে বেডটেড সব কিছু গুছিয়ে রাখলাম। তো এটা প্রতিদিনের কাজ, কারণ ঘুম থেকে ওঠার পরে বেডটা আগে না গোছালে ভালোই লাগে না। তাছাড়াও আপুর যে হেল্পিং হ্যান্ড আছে, যিনি রুম ঝাড়ু দেয় তারপরে রুম মোছে, তো তিনি আসার আগেই বেডগুলো ঝেড়ে তারপরে গুছিয়ে রাখি। তারপরে আপু ওয়াশিং মেশিনে কাপড় দিয়েছিল, তো বললো যে ওইগুলো ছাদে দিয়ে আসতে, তাই ওইগুলো আবার ছাদে দিয়ে আসতে গেলাম। আমার সাথে সব বাচ্চারাও গিয়েছিল, তো ওরা খেলা করছিল। তো এর মাঝে আমি কাপড়গুলো সব মেলে নিলাম, তারপর চলে আসলাম নিচে। তো নিচে আসার পর বাবুকে পড়তে বসালাম। এখানে আসার পরে দেখি তার বোনেদের দেখে আমার মেয়েরও পড়ার আগ্রহ অনেক বেড়ে গিয়েছে। তো সে এইভাবে বই নিয়ে বসে থাকবে আর সব কিছু জিজ্ঞাসা করবে। তারপরে বলে দিলে সে দেখে আবার মনেও রাখতে পারে, পরে জিজ্ঞাসা করলে সেটা বলেও দেয়। তো তার বোনেদের সাথে সারাক্ষণ দুষ্টমিতে মেতেই থাকে, কিন্তু এইভাবে যখন বই পড়ানো হয় সে মনোযোগ নিয়ে অনেকক্ষণই বসে থাকে। তো এই যে অনেকক্ষণ বসে পড়ার পরে কিন্তু আবার উঠে একটু লাফালাফি করে নিল। তো এইভাবেই চলে এদের সময়গুলো। কিছুক্ষণ বই পড়বে, আবার কিছুক্ষণ এইভাবে খেলা করবে। তো এইভাবে দুষ্টামিতে তার সারা দিনটাই কাটে। আপুদের বাসায় আসলে সে দেখা যায় সবসময় তার বোনেদের সাথেই ব্যস্ত থাকে, আমার কাছেও তেমন আসে না। এখানে আসলে আমিও অনেকটা সময় পাই, কিন্তু মায়েদের ওখানে গেলে আবার সে আমার ছাড়া একদমই থাকতে চায় না। তো গতবারও এসে এমন করেনি, কিন্তু এইবার এমনই করছে। সারাক্ষণই বলে যে তো আপুদের বাসায় যাবে, খালামণির বাসায় যাবে। তারপরে রান্নাঘরে আসি, এসে দেখি যে আপু দুপুরে রান্না বান্না করছে। তো আলু লাগবে, তাই তাড়াতাড়ি করে আমি আলু ছুলে দিচ্ছিলাম। এখানে আসার পর দেখা যায় ওইভাবে আমার কোনো কাজই থাকে না, তারপরে আপুর সাথে সবসময় একটু হেল্প করার চেষ্টা করি। সব সময় দেখা যায় কাজ ছাড়া একদম বসে থাকতেও ভালো লাগে না। তারপর এখানে আমি আলু ছুলে দিচ্ছিলাম। তা আপু বলছিল যে মাংসের জন্য একটা আলু 4 ভাগ করে দিতে, তো আমি আর বুঝতে পারিনি। তো আমি একটা আলু 8 ভাগ করে ফেলছিলাম। মাংসের মধ্যে দেওয়ার জন্য আলুগুলো একটু বেশি ছোট হয়ে গিয়েছিল, কারণ আর একটু বড় করার দরকার ছিল। তারপর এখানে আলুগুলো একটু শেষেই দিল, কারণ আলুটা তা না হলে একটু নরম হয়ে যাবে। তো এইদিকে আপু মুরগির মাংসটা ভালো করে কষিয়ে তারপরে ঝোলের জন্য পানি দিয়ে দিল। তো ঝোলের জন্য আরও একটু পানি দিতে হবে, কারণ পানিটা এখানে একটু কম হয়ে গিয়েছে, তার জন্য আরও একটু পানি দিয়ে দিল। তারপরে পাশের চুলায় ফুলকপি ভাজি করছিল। তো এটা যেহেতু রোজার আগে দিয়ে ভিডিও ছিল, তার জন্য ওই সময় কিন্তু ফুলকপি পাওয়া যাচ্ছিল, তাই ওটা ভাজি করছিল। আর এখানে ছিল দেশি কই মাছ। তা কই মাছগুলো ভালো করে ভেজে রেখেছি। এটা দিয়ে নাকি আপু ঝাল কই বানাবে। তারপরে মেজে আপু ফোন দিয়েছিল যে আপু আসছে, তাই তাড়াতাড়ি বলল একটু নিচে আসতে। তাই আমি এখানে আসছিলাম, কারণ তোবাকে নিয়ে আসার জন্য। তো আপুর হাতে অনেক ব্যাগ ছিল, তাই আমি নিয়ে আসতে যাই। তারপরে আপুদেরকে নিয়ে উপরে চলে আসি। তো এইদিকে এসে দেখি যে আপু আবার মাছ ঝোলের জন্য সব মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছে।
তো সব রকম মশলা দিয়ে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। তো মাছ ঝোলটা কিন্তু অনেক মজার হয়েছিল, কিন্তু কই মাছটা আমি তেমন একটা কাটা বেছে খেতে পারি না। সব সময় দেখা যায় এই মাছটা খেতে গেলে কাটা আমার গলায় ফুটে যায়, তাই এই মাছটা খেতে আমি অনেক ভয় পাই। তারপরেও আমি এক পিস নিয়েছিলাম, কিন্তু খেতে আমার অনেকটা সময় লেগে গিয়েছিল, কারণ কাটা বাছতে বাছতে আমার অনেক সময় লেগে যায় এই মাছটার। আপু এই মাছ ভুনাতে দেখছিলাম যে তেজপাতাও দিয়েছিল, তো মাছ ভুনাটা কিন্তু অনেক মজার হয়েছিল। তো এটা নাকি তেল কই বলে, তো যাই হোক মাছটা কিন্তু অনেক মজার হয়েছিল। তারপর এখানে অল্প করে পানি দিয়ে দিল, তো হালকা করে একটু ঝোল ঝোল হবে, খুব বেশি একটা ঝোল রাখবে না। তো এইদিকে মেজে আপু আবার নারকেল বড়ই নিয়ে আসছিলো, তো এইগুলো আপু বড় আপুদের বাসায় গিয়েছিল, তো ওখান থেকেই নিয়ে আসছে। তাই আমি এখান থেকে কয়েকটা নিয়ে নিলাম, নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো নারকেলগুলো এখনও খাওয়া হয়নি, এই বছরের প্রথমে খাওয়া হবে। তারপর এখানে আমি চাল নিয়ে নিচ্ছিলাম, কারণ ভাত বসানোর জন্য। আপু তরকারিগুলো সব রান্না হয়ে গিয়েছে, তো এদিকে চালটা ধুয়ে আমি ভাতটা বসিয়ে দিলাম রাইস কুকারে। তো ভাতটা হতে থাকে, এর মাঝে আমরা রুমে বসে সবাই গল্প করছিলাম। তো এদিকে মেজে আপু আবার জিলাপি নিয়ে আসছিল গরম গরম, তো ওইটাই আবার খাচ্ছিলাম। তারপরে আবার আমরা চলে আসি নিচে পেঁপে পাড়ার জন্য। তো এখানে দেখছিলাম কদবেল গাছে কদবেল আছে, কিন্তু এখনও কদবেলগুলো পাকেনি। আপুদের এই গাছটাতে লাস্ট কয়েকবারে কদবেল হয়েছে, তো এখন কিন্তু কদবেলের সিজন না, তারপরেও গাছে কদবেল আছে। তো এগুলো একদম লাস্টের দিকে হয়েছিল, তার জন্য কদবেলগুলো এখনও খুব বেশি একটা বড় হয়নি আর পাকিয়েও নি। তারপর এখান থেকে আমরা একটা আধা কাঁচা পেঁপে পেরে নিলাম, কারণ ভর্তা মাখানোর জন্য। বেশি করে তেঁতুল দিয়ে এরকম আধা পাকা পেঁপে কিন্তু মাখালে অনেক মজা লাগে। তো আপনারা এইভাবে কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু জানাবেন। আগে দেখা যেত আমাদের বাড়ির আশপাশে অনেক পেঁপে বাগান থাকতো, তো ওখান থেকে আমরা প্রায় বিকালবেলা পেঁপে এসে এইভাবে তেঁতুল দিয়ে মাখিয়ে খেতাম। দেখা যেত বাড়ির সবাই মিলে এইভাবে কোনো কিছু মাখিয়ে খেতে, সেটা টেস্ট যেন অনেক গুণ বেড়ে যেত। তো আজকে আমরা এখানে অনেকেই ছিলাম, তো সবাই মিলে আজকে এখন পেঁপে মাখিয়ে খাবো। মেজে আপু সব পেঁপেগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে। তারপরে এখানে তেঁতুল ভিজিয়ে রাখছিলাম আগে থেকে, তারপর কাঁচামরিচ দিয়ে সব কিছু একসাথে ভালো করে মাখানো হচ্ছে। তো এটা সেজে আপুই মাখিয়ে নিচ্ছিল। দুপুরে খাবার খাওয়ার পরে সবাই একটু রেস্ট নিয়েছি, তারপরে আমরা এখন পেঁপে মাখা খাবো। বেশ কয়েকদিন ধরে একটু তেঁতুল দিয়ে ঝাল ঝাল করে পেঁপে মাখা খাইতে ইচ্ছা করছিল, কিন্তু অবশেষে খাওয়া হলো আলহামদুলিল্লাহ। তো সবাই মিলে এখন মাখিয়ে তারপরে পেঁপে মাখাটা খেয়ে নিচ্ছি আমরা। তো অনেকদিন পরে এই ভয়েসটা দিতে গিয়ে মনে হচ্ছে যে আবারও পেঁপেটা মাখিয়ে খাই, কিন্তু বাসায় তেঁতুল নেই, তার জন্য আর সম্ভব না। আমার এই পেঁপে মাখাটা দেখে আপনাদেরও কার কার খেতে ইচ্ছা করছে অবশ্যই কিন্তু জানাবেন। সারাদিন রোজা রেখে এই গরমের মধ্যে এইরকম ইফতারির পরে কোনো কিছু মাখিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে। এই রোজার মধ্যে তো কয়েকদিন আমরা রাতের বেলা ইফতারির পরে আবার কদবেল মাখিয়েও খেয়েছি। তো গাছের ওই কাঁচা কদবেলগুলোই